নমস্কার। আপনারা যারা এই আজকের আয়োজন করেছেন, দুটো সংগঠনকে আমার অভিনন্দন। কারণ আমার ধারণা পশ্চিমবাংলায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাই খুব কম হয়। একটা ভীষণ ভ্রান্ত একটা না কুচু ব্যাপার আছে পশ্চিমবাংলায়। এই জাতপাত এগুলো পশ্চিমবাংলা নেই, এগুলো সব ওই হিন্দি বলয় গো বলয়ের ব্যাপার, এগুলো বাংলায় এসব নেই। এটা একটা খুব দীর্ঘদিনের বহু প্রচারিত একটা ধারণা, যার ফলে এবং তার সাথে সাথে যেটা জওহরবাবু বলছিলেন, যখন এই বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, কোনো কথা হয়, তো সেখানে কোনো উৎসাহ চোখে পড়ে না, খুব স্বাভাবিকভাবেই চোখে পড়ে না। কারণ যাদের সংরক্ষণ প্রয়োজন, যারা এই বৈষম্যের শিকার, তাদের তো ওখানে কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে যারা বিভিন্ন নীতিগুলো ঠিক করছেন, যারা এই সমস্ত আলাপ আলোচনা করেন, তারা একটা ফিলই করতে পারেন না। আমি একটা দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বিহারে যখন ভূমি সংস্কার নিয়ে কথা হচ্ছিল, তো ওনার একটা রিপোর্ট তৈরি হয়েছিল, ওনার একটা তখন আলোচনা হয়েছিল, উনি তখন বলেছেন যে পশ্চিমবাংলায় কিছুটা ভূমি সংস্কার হতে পেরেছে। এই কারণে কিছুটা ভূমি সংস্কার হতে পেরেছে কারণ পশ্চিমবাংলায় দেশভাগের ফলে ভূমিহীন বুদ্ধিজীবী, ভূমিহীন আমলা, ভূমিহীন বিভিন্ন আমাদের বিচার ব্যবস্থায় বিচারপতি, এরকম একটা ক্যাটেগরি আছে, যার ফলে তাদের ঠিক ওই জমি নিয়ে অতটা ভেস্টেড ইন্টারেস্ট নেই। তারা খানিকটা নিরপেক্ষ হয়ে, খানিকটা ডিটাচড হয়ে এই ভূমি সংস্কারের ব্যাপারটা হয়তো উপলব্ধি করতে পারেন এবং সেটা কিছুটা করেন, যেটা বিহারে বা উত্তরপ্রদেশে সম্ভব নয়, কারণ প্রত্যেকের প্রচন্ড ভেস্টেড ইন্টারেস্ট আছে ভূমির ব্যাপারে। কিন্তু যেটা হয়তো ভূমির ক্ষেত্রে খাটে, যে পশ্চিমবাংলায় খানিকটা ডিটাচড হয়ে এই প্রশ্নগুলো কেউ ডিল করতে পেরেছে, কিন্তু ঠিক উল্টোটা আমার ধারণা, যেখানে কাস্ট প্রশ্নে এবং এই রিজার্ভেশনের প্রশ্নে হয়তো উল্টো ব্যাপারটা কাজ করে। আপনারা যে বিষয়টা যেভাবে রেখেছেন, আমি দেখছি আপনারা শব্দ চয়নে খুব সংযম দেখিয়েছেন। বলেছেন যে রাষ্ট্রের অনীহা, এই অনীহাটা হয়তো খুব ডিপ্লোম্যাটিক ভাষা হিসেবে। তবে আজকে তো ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে আর ওই সংযম কেউ দেখায় না, এটা ট্রাম্পের যুগ। এবং ভারতবর্ষের ক্ষেত্রে গেলে এটা হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারীদের সময়, ভাষাটা তারা ঠিক করে দিচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে এটা অনীহা নয়, এটা অবরোধ। সংরক্ষণ এবং ক্ষমতায়নের যে প্রয়োজনটা আছে, যেটা আমরা তাগিদটা অনুভব করি, সেই জায়গায় রাষ্ট্র একটা সহায়ক হওয়ার পরিবর্তে বিভিন্নভাবে একটা অবরোধ খাড়া করে দাঁড়িয়ে আছে। যদি রাষ্ট্রের ব্যাপারটা দেখি ঘোষিতভাবে, তাহলে রাষ্ট্রটাকে বুঝতে গেলে তো সংবিধান, তো সংবিধান তো খুব খোলাখুলি বলেছিল যে ভারতবর্ষে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেখানে কোনো রকম কোনো ভেদাভেদ নয়, ধর্ম, ভাষা, জাতি, লিঙ্গ এর ভিত্তিতে কোনো ভেদাভেদ নয়, সকলের জন্য সমতা এবং সব রকমের সমতা, শুধু ওই একটা ভোটের সমতা নয়, ইকোনমিক ইকুয়ালিটি, সোশ্যাল ইকুয়ালিটি, সকলের জন্য ন্যায়, সব রকমের ন্যায়, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। তাহলে যে সংবিধান দিয়ে রাষ্ট্রের যে যাত্রাটা শুরু হলো, যদি প্রকৃতই এটা করতে হতো, যেটা আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, তাতে যে কথাগুলো আছে, তাহলে তো ওই ওবিসি সংরক্ষণের জন্য সেই 1990 সাল পর্যন্ত এতদিন তো অপেক্ষা করার প্রশ্নই ছিল না। তাহলে 52-তে যেখানে মানে 50-এ যেখানে আমাদের সংবিধান গৃহীত হচ্ছে, তার 40 বছর পরে গিয়ে ওবিসি সংরক্ষণের ব্যাপারটা আসছে। এবং তখনও যেটা আসছে, এবং সেই ওবিসি সংরক্ষণ আসতেই গেল পুরো একদম রব উঠলো, তখন সেলফ ইমোলেশন শুরু হলো। এখন যারা আজকাল ভারতবর্ষে ওবিসি এম্পাওয়ারমেন্টের সব থেকে বড় প্রবক্তা, যারা নিজেদেরকে ওবিসি চ্যাম্পিয়ন হিসেবে বলেন, তারা সেই সময়ে ওই মন্ডল কমিশনের রিজার্ভেশনের বিরুদ্ধে ওটাকে আটকে দেওয়ার জন্য, এবং যদি আজকের মতো সুপ্রিম কোর্ট হতো, তাহলে হয়তো আটকেও দিতে পারতো, যে এই তো রাস্তায় লোকে গায়ে আগুন দিয়ে দিচ্ছে, আত্মদাহ করছে, এ সমস্ত করলে তো দেশটা পুড়ে যাবে। কিন্তু সে সময় সেটা হয়নি, বিপি সিং তার সরকার চলে গেছে, তাহলে অন্তত সেই প্রশ্নে তিনি টিকে থেকেছেন।
কিন্তু তখনও দেখুন সেটা 90 যেটা এসছে সেটা হচ্ছে শুধুমাত্র এমপ্লয়মেন্ট। এডুকেশনে গিয়ে ওই রিজার্ভেশনটা আসতে আরো 16টা বছর, 2006। তাহলে এই যে এত থমকে 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 এভাবে সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে, এটা তো দেখিয়ে দিচ্ছে যে রাষ্ট্রের এ ব্যাপারে কোনো উৎসাহ নেই, অনীহা আছেই। এবং এখন যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে সত্যি সত্যি আমি যেটা বলছি, অবরোধ। সংরক্ষণটা তুলে দাও। এই যে সুপ্রিম কোর্ট যখন বলছে যে এই যে যে ইউজিসি রেগুলেশনটা এলো, যেটা বললেন ডিটেলে, তো সেটা তো সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এলো। সুপ্রিম কোর্টই তো বলেছিল যে একটা রেগুলেশন হোক। সেই রেগুলেশনটা যখন এলো, সেই রেগুলেশনটা যখন একটা নোটিফিকেশনে চলে এলো, তখন সুপ্রিম কোর্ট একেবারে গেল রব তুললো কেন, এবং তুলে সেটাকে আটকে দিল। যে সমস্ত হলে পরে তো পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, আমরা কোথায় পেছন দিকে চলে যাচ্ছি, দেশটা কোথায় চলে যাবে। তাহলে এই যে সুপ্রিম কোর্টের যে একটা মাইন্ডসেট, এটা কি এখানেই থেমে থাকবে শুধুমাত্র ইউজিসি রেগুলেশনটাকে আসতে দিও না, ইউজিসি রেগুলেশনটাকে আটকে দাও? মোটেই না। এটা হচ্ছে একটা, যেটা আমরা হিন্দিতে স্লোগান দিই যে ইয়ে ঝাঁকি হ্যাঁ, এটা হচ্ছে এখন একটা শুরু তো দেখছেন। এর পরে হচ্ছে আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা হচ্ছে সংরক্ষণটা তুলে দাও। এবং সেই সংরক্ষণ তুলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ চলছে। ধরুন, সংরক্ষণ, আমাদের সংবিধান কি বলে যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস। সংরক্ষণের ক্ষেত্রে তার আর্থিক কোনো মানদণ্ড ছিল না। এটা কোনো দারিদ্র দূরীকরণের জন্য, বেকারি মেটানোর জন্য সংরক্ষণ নয়। সংরক্ষণটা হচ্ছে এই সামাজিক বৈষম্যটাকে কম করার জন্য, এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন, এটা ছিল। এবারে সবার প্রথম যেটা হলো, এই যে 10% ইডব্লিউএস আনা হলো, এটা হচ্ছে ওই কুঠালাঘাত করে দিল ওই সংরক্ষণের ধারণাটাতে। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% রিজার্ভেশন। এবং এখানে কথা খেলাটা দেখুন কি বিরাট একটা মারাত্মক চুরি। যদি আমাকে ইকোনমিক্যালি উইকার সেকশন খুঁজতে হয় ভারতবর্ষে, ইকোনমিক্যালি উইকার কে? সবার আগে ভারতবর্ষের দলিত, সবার আগে ভারতবর্ষের আদিবাসী। তার থেকে ইকোনমিক্যালি উইকার হয় না অ্যাজ এ কমিউনিটি? অথচ ইকোনমিক্যালি উইকার সেকশন বলে যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু কোনো দলিত, কোনো আদিবাসী সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেটা হচ্ছে আসলে যেটাকে জেনারেল ক্যাটাগরি বা আপার কাস্ট যেটা বলা হয়, তার জন্য একটা নতুন একটা শব্দবন্ধ তৈরি করা হলো যে ইডব্লিউএস। কেন ইডব্লিউএস যদি হয় তাহলে সবাই কেন পাবে না? যদি ইকোনমিকটাই তোমার কাছে কনসিডারেশন হয়ে থাকে, এটাই ক্রাইটেরিয়া, তাহলে একজন দলিত, একজন আদিবাসী, একজন ওবিসি তারা কেন করতে পারবে না? তার জন্য আমাকে কেন আপার কাস্ট বা ওই জেনারেল ক্যাটাগরি হতে হবে? এটা হচ্ছে কথার মান। এবং তাহলে আপনি দেখুন 10% কিন্তু সেই ইডব্লিউএস সংরক্ষণ। বিহারে আমরা যেটা দেখছিলাম, এই 10%টা মানে হচ্ছে প্র্যাকটিক্যালি 100%। ইডব্লিউএস এর জন্য যারা এন্টাইটেলড, যে কয়েকটা কাস্ট, 4টে কাস্ট হয়তো সম্ভবত, তাদের যদি টোটাল পপুলেশন আমি দেখি, এবং সেই পপুলেশনের মধ্যেও ধরুন তার সাথে যদি ওই ইকোনমিক ক্রাইটেরিয়াটাকে যুক্ত করে দিই, তাহলে সেই পপুলেশনটা কত? সেই পপুলেশনটা ওরকমই হবে, 10%-এর মতো। তাহলে 10% পপুলেশনের জন্য আপনি 10% সংরক্ষণ রাখছেন, হুইচ ইজ অলমোস্ট ইউনিভার্সাল, অ্যাবসলিউট 100% হয়ে যাচ্ছে। আর বাকিদের ক্ষেত্রে বিরাট কম। তাহলে এই প্রথম ইডব্লিউএস দিয়ে যেটা এলো, সংরক্ষণটাকে ধাক্কা দাও। দ্বিতীয়ত চলে এসছে ল্যাটারাল এন্ট্রি। কোনো সংরক্ষণের প্রশ্নই নেই সেখানে। সংরক্ষণটা আরএসএস এর জন্য, আদানি আম্বানির জন্য। আদানি আম্বানির লোক যে কর্পোরেট সেক্টর থেকে আসবে, আরএসএস যাদেরকে বলবে তাদেরকে সবাইকে ঢোকাতে হবে। সেখানে সংরক্ষণের ক্রাইটেরিয়াটা অন্য। ইটস অ্যান আইডিওলজিক্যাল রিজার্ভেশন, ইটস এ পলিটিক্যাল রিজার্ভেশন। এই ধরনের লোকগুলোকে সোজাসুজি ব্যুরোক্রেসিতে ঢুকিয়ে দেওয়ার জন্য, তার জন্য ল্যাটারাল এন্ট্রি সিস্টেম করা হয়েছে। আজকে যে প্রাইভেটাইজেশন হচ্ছে, এই যে নতুন নিউ ইকোনমিক পলিসি, এবং তারপরে যে তার রাস্তার হাত ধরে যে ভিবিএস এর বিলটা এসছে, তাহলে কমপ্লিট যখন প্রাইভেটাইজেশন হয়ে যাবে প্রায়, তাহলে সেখানে সেই ডিগ্রিগুলো বিক্রি হবে, সেই ডিগ্রিগুলো কিনবে। তাহলে যার কাছে টাকা আছে সে তো টাকা দিয়ে পুরোটা কিনে নেবে। তাহলে সেখানে তার জন্য তো 100% রিজার্ভেশন হচ্ছে টাকা দিয়ে। তাহলে এই যে রিজার্ভেশনটাকে ধীরে 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 শেষ করে দেওয়া, একটা নতুন ক্যাটাগরি এসছে, এনএফএস, নট ফাউন্ড সুটেবল। রিজার্ভেশন আছে কিন্তু সেই রিজার্ভেশনে বিরাট ব্যাকলগ। মানুষ আছে, তারা পাস করছেন, কিন্তু তাদের বলে দেওয়া হবে নট ফাউন্ড সুটেবল। ঠিক যেভাবে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার ভোটারকে,
তার সমস্ত কাগজপত্র সব আছে। ওরা ঠিক করেছে আপনাকে আন্ডার এডুকেশনে ফেলে দেবো। ওরা ঠিক করেছে যে আপনি যাই ডিগ্রি নিয়ে আসুন, আপনাকে যেরকমই পরীক্ষার রেজাল্ট হোক না কেন, যেরকমই আপনি ইন্টারভিউ দিন না কেন, আপনাকে লিখে দেবো নট ফাউন্ড সুটেবল, NFS একটা ছাপ মেরে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা সিস্টেম্যাটিক্যালি বিরাট স্কেলে এটা হচ্ছে, না হলে ওই ফিগারগুলো আসে না। এই যে 2% রিজার্ভেশন আছে, এত পরিসংখ্যাটা হচ্ছে এত, সমাজে তারা এত বড় একটা জনগোষ্ঠী, অথচ তার রিপ্রেজেন্টেশন যদি দেখতে যাই এই সমস্ত জায়গায়, কোথাও 1%, কোথাও 2% পাওয়াই যাবে না। তাহলে এটা হতেই পারে না। যদি এই রিজার্ভেশনটাকে সত্যি সত্যি যদি ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে এটা হতে পারে না। কারণ ধরেন রিজার্ভেশন যদি না থাকতো, যদি উল্টো করে ভাবি, ধরেন ভারতবর্ষে কোনো SC STর জন্য পলিটিক্যাল রিজার্ভেশন যদি না থাকতো, কজন দলিত সাংসদ দেখতে পেতাম, কজন দলিত বিধায়ক দেখতে পেতাম, কজন দলিত IAS দেখতে পেতাম, কজন আদিবাসী IPS কোথাও দেখতে পেতাম ভারতবর্ষে? দেখতে পেতাম না কোথাও। এই রিজার্ভেশনটা ছিল বলেই, ঠিক আছে রিজার্ভেশনের বেনিফিটটা অনেক জায়গায় যায়নি, সেটা প্রসারিত হয়নি, ঠিক কথা, তার জন্য অনেক কারণ আছে, কিন্তু রিজার্ভেশনটা ছিল বলে অত্যন্ত দৃষ্টিকটু যে এক ধরনের বৈষম্যটা, সেটা খানিকটা একটুখানি মানে ঠিক আছে, ভারতবর্ষের যে ডাইভার্সিটি সোশ্যাল, যেটা খানিকটা হয়তো কিছুটা চোখে পড়ে ওখানে, যে সব ধরনের লোক সেখানে পাওয়া যাচ্ছে। তো রিজার্ভেশন না হলে সেটা থাকতেই পারতো না। তাহলে এই হচ্ছে প্রথম কথা, হচ্ছে যে আমার মনে হয় রিজার্ভেশনটা সম্প্রসারণ দরকার। রিজার্ভেশনে ওরা তুলে দিতে চাইছে, আমরা রিজার্ভেশনের সম্প্রসারণের জন্য লড়ব। রিজার্ভেশনের সম্প্রসারণের জন্য বড় দাবি যেটা, সেটা হচ্ছে কাস্ট সেন্সাস। 1931-এর পর থেকে ভারতবর্ষে কাস্ট সেন্সাস হয়নি। 2011-তে যেটা হওয়ার কথা হচ্ছিল, তারপরে সেটাকে SCCC করা হলো, সেটার ডেটা কিছু এলো, সেগুলো প্রকাশিত হলো না, এটা আটকে থাকলো। এখন এবারে যে আগামী মানে যেটা 2021-এ হওয়ার কথা ছিল, যে সেন্সাসটা, যেটা হয়নি, কোনো সেন্সাস হচ্ছে না, অথচ ডেমোগ্রাফি নিয়ে প্রচুর গল্প হচ্ছে যে এর সংখ্যা বেড়ে যাচ্ছে, তার সংখ্যা বেড়ে যাচ্ছে, এখান থেকে চলে এসছে, ওখান থেকে চলে এসছে, অথচ কারোর কাছে কোনো ডেমোগ্রাফিক ডেটা নেই, কারণ সেন্সাস হচ্ছে না। তাহলে এই যে সেন্সাসটা হওয়ার কথা ছিল, আমরা একটা দাবি তুলেছিলাম যে কাস্ট সেন্সাস দরকার। যখন রিজার্ভেশন আছে, যেটা কাস্ট বেসড, সেটাকে যদি আমি র্যাশনালি ইমপ্লিমেন্ট করতে চাই, একটা ঠিক মতো পলিসি যদি বানাতে হয়, তাহলে উই নিড ডেটা, উই নিড আপডেটেড ডেটা। তাহলে সেই ডেটাটা আমি পাবো কোথায়? সেই ডেটাটা একমাত্র সেন্সাসের মধ্যে দিয়ে পাওয়া যাবে। তাহলে এই সেন্সাসটা বিহারের নির্বাচনের আগে ওরা বলে দিল যে হ্যাঁ, এবার RSS ও রাজি, বিজেপিও রাজি, আমরা ওই কাস্ট সেন্সাসটা করব। কিন্তু এখন দেখা যাচ্ছে সেন্সাসের জন্য যে 33 পয়েন্টে যে একটা প্রফর্মা দেখছি, সেখানে কাস্ট সেন্সাস নেই। সেখানে ট্র্যাডিশনালি যেটা থাকে, যে পরিবারের যে প্রধান তিনি SC ST কিনা, সেটা তো সবসময় গোনা হয়। SC ST অথবা অন্য, অন্য মানে হচ্ছে নন SC অন্যটা মানে হচ্ছে OBC নয়। এটা কোনো কাস্ট সেন্সাসের প্রফর্মা এখন আসেনি। কাস্ট সেন্সাস হবে কি হবে না, এটা সম্পূর্ণ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। প্রথম কথা, আমার মনে হয় লড়াইটা দরকার কাস্ট সেন্সাসের জন্য। দ্বিতীয় লড়াইটা দরকার, সেটা হচ্ছে রিজার্ভেশনের সম্প্রসারণের জন্য। যে তাহলে বিহারে আমরা দাবি তুলেছিলাম 65% রিজার্ভেশন, এটা বাড়াও। EWSটা যদি বজায় থাকে, তাহলে 75% রিজার্ভেশন। সেটা আটকে গেল, কারণ ওই সুপ্রিম কোর্টের ক্যাপ আছে 50% রিজার্ভেশন। এই ক্যাপটা কিন্তু সব জায়গায় নেই। ইন্টারেস্টিংলি তামিলনাড়ুতে 69% রিজার্ভেশন আছে। এবং যখন মন্ডল কমিশন এলো, তখন তামিলনাড়ু তারা বলেছিল VP সিং এর সময়, যে ভাই আমাদের তো এর থেকে বেশি আছে, যেটা আপনারা এখন করছেন, এতদিন পরে করছেন, তো সেটা তো আমাদের জন্য যদি এটা হয়, তাহলে আমার তো ব্যাপারটা অন্য হয়ে যাবে, আমাদের তো কমে যাবে। তখন তামিলনাড়ুর যে 69% রিজার্ভেশন, সেটাকে 9th শিডিউলে রাখা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। 9th শিডিউলে যদি কোনো বিষয় থাকে, তাহলে সেটা কোর্টের জুডিশিয়াল রিভিউয়ের অ্যাম্বিটের বাইরে চলে যায়, সেটা থাকে। তাহলে আমরা যদি দাবি করেছি, তাহলে রিজার্ভেশনটাকে এই 9th শিডিউলে আনতে হবে, যেখানে বিভিন্ন রাজ্যে সেখানে যা জনসংখ্যা আছে, যে বিন্যাস আছে, সেই বিন্যাস অনুযায়ী যাতে রিজার্ভেশন নীতি নেওয়া যায়, সম্প্রসারণ করা যায়, সেই সম্প্রসারণের একটা কাঠামো তৈরি করতে হবে, সেই সংবিধান সম্মত একটা সুযোগ তৈরি করতে হবে, যাতে কোনো কেউ করলো, বিহারে আমরা 65% বিধানসভা থেকে পাস হলো, ইউনানিমাসলি পাস হলো, সবাই জানে এটা পাস হলো, কিন্তু এবার হাইকোর্টে যেতে, হাইকোর্ট ওটাকে স্ট্রাইক ডাউন করে দিল। সুপ্রিম কোর্ট বললো হাইকোর্ট করে দিয়েছে, আমি কি করবো? তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, যে বিভিন্ন ভাবে রিজার্ভেশনটা দাও, এটা নিয়ে হইচই করো,
কিন্তু এমন ভাবে করো যাতে সেটা শেষ পর্যন্ত গিয়ে একটা কোনো জায়গায় আটকে যায়। তো আমরা যাতে আটকাতে না পারে তার জন্য 9 শিডিউল এটাকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ভীষণ বড় দরকার। তো আমার মনে হয় প্রথম কথা হচ্ছে রিজার্ভেশনের সম্প্রসারণ, এবং তার জন্য কাস্ট সেন্সাস, যেটা গোটা ভারতবর্ষের দাবি। এবারে রিজার্ভেশনের মধ্যে অনেক ত্রুটি আছে, আমি যেটা আপনাদের কাছে শুনছিলাম, যেখানে ধরুন ওবিসি কারা থাকবে থাকবে না, এটা নিয়ে অনেক বঞ্চনা তৈরি হচ্ছে, এর মধ্যে অনেক রকমের করাপশন আছে। আমি শুনি যে পশ্চিমবাংলা হয়তো যে এসটি, সে এসটি যে এসটি নয়, ফল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, সেটা নিয়ে করে দিচ্ছে। এটা ভারতবর্ষে বহু রাজ্যেই এরকম খবরগুলো শুনি। তো এগুলো তো আছেই রিজার্ভেশনের মধ্যে, এই কাঠামোটা থাকলেও তার মধ্যে যথেষ্ট ফাঁক ফোকর, তার মধ্যে অনেক রকমের করাপশন, তার মধ্যে অনেক রকমের গন্ডগোল থাকছে। তো সেগুলোর বিরুদ্ধেও আমাদের অবশ্যই লড়তে হবে। এবার আমি যেখানটা আসি যে এই রিজার্ভেশনের যদি আমাকে বেনিফিটটা নিতে হয়, বেনিফিট বলবো কেন, এটা একটা রাইট, এই রাইটটাকে যদি এক্সারসাইজ করতে হয় তাহলে একটা কিন্তু মিনিমাম জায়গা দরকার, যেটা জলবাবু বলছিলেন যে একটা ট্রেনিং দরকার। এবার এই ট্রেনিংটা ব্যবস্থা করতে হবে। এই ট্রেনিংটা না হলে পরে রিজার্ভেশনটা থাকলো, ওটা একটা নোশনাল থাকলো, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হবে না। তাহলে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা অন্য রকমের এডুকেশন বলুন, এমপ্লয়মেন্ট বলুন, ট্রেনিং এর বলুন, সেখানে ব্যবস্থা করতে হবে। এবং সেটা করলেও কিন্তু খুব মুশকিল। সেটা এখন অনেক জায়গায় অনেকে করেছে। রিসেন্টলি আপনারা খবরটা দেখেছেন, সেখানে ধরুন জম্মুতে একটা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে যে যখন মুসলিমরা পৌঁছে যাচ্ছে, তখন সেটাকে তার জন্য মেডিকেল কলেজটাকেই মেডিকেল কাউন্সিল থেকে বের করে দাও। জামিয়াতে আমি দেখছি সেখানে আজকাল সাম্প্রতিককালে যথেষ্ট ভালো ওদের ইউপিএসসিতে রেট, আলিগড়ের রেট খুব ভালো, তাদের সাকসেস রেট। এবার সেটাকে বলে দিচ্ছে এটা হচ্ছে কি জেহাদ, হ্যাঁ, ইউপিএসসি জেহাদ। তাহলে করলেই হবে না। এই যদি পরিবার ব্যাপারটা থাকে, এই পুরো গোটা দেশে যদি আবহাওয়াটা থাকে, আপনি যদি সফল হন, তাহলে আরে কোত্থেকে পেয়ে যাচ্ছে এতগুলো, এরা পাচ্ছে না, এরা কোত্থেকে পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা তো আছেই। অর্থাৎ এই সংঘাতটাকে তো এড়ানো যাবেই না, এটাকে তো ভাঙতেই হবে, না হলে তো কোনো রকম কোনো সামাজিক মানে অর্থাৎ সোশ্যাল ইকুয়ালিটি যদি পেতে হয়, তাহলে সেটা একটা এরকম চারদিকে ঘৃণা বিদ্বেষ, তার মধ্যে কিছু ইকুয়ালিটি পেলাম হতেই পারে না। সোশ্যাল জাস্টিস যদি পেতে হয়, তাহলে তো ওই সোশ্যাল ট্রান্সফরমেশন ছাড়া গোটা সমাজটা দাঁড়িয়ে থাকবে অন্যায়ের উপরে, একটা অন্যায় কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে আমি একটু ন্যায় খুঁজে পাবো। তো সেই ন্যায়টা তো খুব সামান্য ন্যায় হবে, ওটা সেটা তো হবে না প্র্যাকটিক্যালি কিছু। তাহলে সেটা করতে গেলে তো একটা বড় সামাজিক পরিবর্তন দরকার, বড় রাজনৈতিক পরিবর্তন দরকার, বড় একটা সাংস্কৃতিক পরিবর্তন দরকার। সেটা না হলে পরে যেটা রিজার্ভেশনের মধ্যে দিয়ে যে সামাজিক সমতার কথা ভাবা হয়েছিল, সেটা হবেই না। তো এই ব্যাপারটা থাকবে। তো তাহলে এই যে মিনিমাম জায়গাটা যদি আমাদের পৌঁছতে হয়, যে রিজার্ভেশনটা শুধু এনাফ নয়, রিজার্ভেশন ইজ নেসেসারি, অ্যাবসলিউটলি নেসেসারি, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট। তাহলে যেটা দরকার যে সেটা হচ্ছে অন্য অনেক কিছু আরো এর সাথে সহায়ক, এর সাথে পরিপূরক অন্য অনেক পদক্ষেপ দরকার। তাহলে একটু এখানে আসি যে কাস্টের ব্যাপারটা আমি একটু চলে যাই। আম্বেদকর যখন কাস্ট নিয়ে কথা বলেছেন, আম্বেদকর একটা কথাই ব্যবহার করেছেন, অ্যানাহিলেশন অফ কাস্ট, যে এটাকে একটু ঘষে মেজে ঠিকঠাক করে রিফর্ম করে একটু ভালো করে নেওয়া, এটা সম্ভব নয়। সোনার পাথরের বাটি, এটা সম্ভব নয়। দিস হ্যাজ টু গো লক স্টক অ্যান্ড ব্যারেল। এই সিস্টেমটা, এই কাস্ট সিস্টেমটা অ্যানাহিলেট করতে হবে। এবারে অ্যানাহিলেশন অফ কাস্ট, যেটা হচ্ছে আম্বেদকরের সব থেকে বড় মানে জীবনে আমি যদি বলি, তার জীবনে ঠিক মার্কস এঙ্গেলসের ক্ষেত্রে যেটা ধরুন কমিউনিস্ট ম্যানিফেস্টো, আম্বেদকরের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যানাহিলেশন অফ কাস্ট। অথচ আম্বেদকরের সেটাকে ভুলিয়ে দেওয়ার পুরো চেষ্টা হচ্ছে। লন্ডনে একটা আম্বেদকরের নামে একটা মিউজিয়াম হয়েছে, সেখানে তার জীবনের অনেক বড় বড় অধ্যায়, সবসময় তার ফটো সবকিছু আছে। আমি গিয়ে দেখলাম যে অবাক কাণ্ড, সেখানে অ্যানাহিলেশন অফ কাস্ট নেই। যে মানুষটি যেটার জন্য গোটা পৃথিবী তাকে জানে, সেটা বাদ। এখন প্রশ্নটা হচ্ছে এই অ্যানাহিলেশন অফ কাস্টটা হবে কি করে? আম্বেদকর কিন্তু সেই সময়ে শুধুমাত্র এটা বলেননি যে কাস্ট ব্যাপারটা হচ্ছে ওই কিছু শাস্ত্র, কিছু ওই মনুবাদ, এর মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক ভাবে কোনোভাবে কিছু রিজার্ভেশন করে কাস্ট চলে যাবে, এটা ভাবেননি। তিনি বলেছেন যে কাস্টের যে বিরাট স্ট্রাকচারাল দিকগুলো আছে, যেটার উপরে কাস্ট দাঁড়িয়ে আছে, ওগুলোকেও ভাঙতে হবে। তাহলে ওগুলোকে যদি ভাঙতে হয়,
তাহলে এই জমিদারি প্রথাকে ভাঙতে হবে, এই সামন্তবাদকে ভাঙতে হবে, ভারতবর্ষের এই পুঁজিবাদকে ভাঙতে হবে। এই সমস্ত কিছু ভাঙলে পরে তবেই কাজ ধরুন যাবে। তাহলে রিজার্ভেশনটা একটা খুব নেসেসারি, কিন্তু সাফিসিয়েন্ট নয়। এবং এটাকে যদি পেতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে একই সাথে যুগপৎভাবে একই সাথে আমাকে এই সমস্ত অন্যায়ের কাঠামোর বিরুদ্ধে লড়তে হবে। এবার অন্য দিকটা চলে আসি, যে আপনারা এম্পাওয়ারমেন্টের কথা তুলেছেন। তো রিজার্ভেশনটা একটা দিক। তো ভারতবর্ষে ঠিক যেমন দেখুন রিজার্ভেশন আছে এসসি এসটিদের জন্য, ওবিসির জন্য পরে এসছে। এসসি এসটির জন্য একটা অ্যাট্রসিটিস অ্যাক্ট আছে। কারণ এটা যদি না থাকে তাহলে রিজার্ভেশনে আপনি ধরুন একটু সাফল্য পেলেন, বলছেন যে রিজার্ভেশনে সাফল্য পেল, খাবার টেবিলে পাশে বসে খাওয়ার অধিকারটা নেই, সেই সম্মানটা নেই। একটু যদি কেউ একটুখানি এগিয়ে গেল, আপওয়ার্ড মোবিলিটি দেখা যাচ্ছে, সেখানে খেরলাঞ্জি হয়ে যাবে, সেখানে গণহত্যা হবে, তাহলে এই অ্যাট্রসিটি গুলো বাড়বে। কারণ এটা চক্ষুশূল, এটা দেখতে দেখতে অভ্যস্ত নয়। কোনো মহিলা এগিয়ে আসছে, সমাজে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে অভ্যস্ত নয় এই চোখ, এই আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সংস্কার, সেটা দেখতে অভ্যস্ত নয়। তাকে যদি সে অভ্যেসটা করাতে হয় যে তুমি এটা দেখো, এটা এটা মানতে শেখো, এটা বুঝতে শেখো, তাহলে তার জন্য অনেক রকমের কন্ডিশনিং দরকার, তার জন্য অনেক রকমের চাপ সৃষ্টি করা দরকার। সেখান থেকে সেই অ্যাট্রসিটি একটা এসছে। সে একটা আছে বলে তবু এই রিজার্ভেশনটা কিছুটা টিকে আছে। এবার ওই একটাকে ওরা তুলে দিতে চায়, একটাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যাতে এসসি এসটি অ্যাক্টগুলো মিসইউজ হয় ইত্যাদি ইত্যাদি বলে ডাইলিউট করা, কিন্তু সেখানে একটা বড় প্রতিরোধ হয়েছিল বলে সেটা আটকে আছে। এই একই আমি বলছি, এটাকে ইউনিভার্সিটির ক্ষেত্রে কাস্ট ডিসক্রিমিনেশন যাতে আর কোনো দ্বিতীয় রোহিত বেমুলা না হয়, আর কোনো দ্বিতীয় পায়েল তারবি না হয়, আর কোনো দ্বিতীয় দর্শন সোলাঙ্কি যাতে না হয়, এটার জন্য একটা বিশ্ববিদ্যালয়গুলোতে, উচ্চশিক্ষার জায়গাগুলোতে একটা সিস্টেম দরকার, যে সিস্টেমটা সেন্সিটিভ, যে সিস্টেমটা রেসপন্সিভ, যেখানে যে কোনো ডিসক্রিমিনেশনটাকে অ্যাকনলেজ করা হবে, সেই ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে দ্রুততার সঙ্গে, আন্তরিকভাবে। তার জন্য একটা সিস্টেম দরকার। এটা সুপ্রিম কোর্টই বললো। সুপ্রিম কোর্ট বলার পরে ধরুন ওটা এলো ইউজিসি রেগুলেশনটা আসতেই সেটাকে আটকে দেওয়া হবে। এবার আগামী 19 তারিখে এটা নেক্সট হিয়ারিং আছে। আমি আপনাদের আজকের আলোচনা সভাটাকে খানিকটা এইভাবেও দেখছি যে একদিকে যাদের একটা আটকানোর কথা, তারা আটকানোর জন্য কয়েকটা ওই ম্যানুফ্যাকচার স্পন্সর দুটো প্রোটেস্ট করে, ওই যে স্লোগানটার জন্য জেএনইউদের ছাত্র বিরুদ্ধে এখন এফআইআর হচ্ছে, তারা বলেছে মোদি তেরি কবর খুদেগি। এখন ওই স্লোগানটাই কিন্তু, যে স্লোগানটার জন্য বলা হচ্ছে জেএনইউ লোকেরা নাকি অ্যান্টি ন্যাশনাল, ওই স্লোগানটাই ওই মোদি ভক্তরাই, ওই কর্ণী সেনা, ওই রাজপুত, ওই ভূমিহার, ওই ব্রাহ্মণ, তারাই কিন্তু দিয়েছে, তারাই কিন্তু মোদির পুষ্পুতুল জ্বালিয়েছে, তারাই কিন্তু মোদি অমিত শাহ ওখানে আলকাতলা ঢেলেছে। এই একই স্লোগান দিয়েছে। যখন তাদের স্বার্থে ঘা লেগেছে, তাদের মনে হয়েছে যে আমাদের যে এতদিনের যে প্রিভিলেজ, মানুষকে দাবিয়ে রাখার যে আমাদের জন্মসিদ্ধ অধিকার, এই যে প্রিভিলেজ, আমার প্রিভিলেজে ঘা পড়ছে, তখন তারা কিন্তু ওই কথাটাই বলেছে। এবং এটুকু বলতেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট সেখানে ওটাকে আটকে দিয়েছে। এই যে আটকে দিয়েছে, এবার সেটার বিরুদ্ধে পরবর্তী হিয়ারিং আছে, আমি জানি না। তো আমরা যেটা চেষ্টা করছি যে পাল্টা, তাহলে আরো মানে ইউজিসি যে রেগুলেশনটা ছিল, আমার মনে হয় সেটা ভালো ছিল, কিন্তু খুব ভেগ ছিল, সেটা খুব মানে ইফেক্টিভ ছিল না। আরো ইফেক্টিভ ইউজিসি ইকুইটি রেগুলেশনের জন্য চাপ সৃষ্টি করা দরকার, তার জন্য লড়াই করা দরকার, তার জন্য একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করা দরকার। এই সূত্র ধরেই আমি বলি যে সময়ে ধরুন জেএনইউতে যিনি এখন ভাইস চ্যান্সেলর, এবং আমরা অবাক হয়ে যাবো যে সেই ভাইস চ্যান্সেলর আইডেন্টিটি থেকে দেখতে গেলে শি ইজ অ্যান ওবিসি। তিনি কোনো ব্রাহ্মণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা নয়। কিন্তু তিনি বললেন কি, তার একটা পডকাস্ট, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এটা খুব চমৎকার, পডকাস্টটা দেখে নেওয়া উচিত, পুরো শোনা উচিত। এটা হচ্ছে টেক্সট বুক কেস। তিনি বলছেন, সেখানে অনেক কিছু বলছেন যেটা কোনো একটা ভিসি বলার কথাই না। যেখানে ছাত্র সংগঠন নির্বাচন হয়, সেখানে আইসা আগে কত পেত, এখন কত পায়, এবিভিপি আটকানোর জন্য কে কি করছে না করছে, যেন মনে হচ্ছে তিনি এবিভিপির কোনো একজন নেতা, তিনি কোনো একজন ভিসি, এটা মনেই হচ্ছে না। কিন্তু তিনি যেটা সব থেকে বড় কথা যেটা বললেন, যে এই যে ডিসক্রিমিনেশনের কথাটা তোলা,
এই সমস্ত ডিসক্রিমিনেশন নিয়ে হইচই করা, ইকুয়ালিটির কথা বলা, ইটস লাইক এ ড্রাগ, ইটস এ পার্মানেন্ট ভিকটিমহুড। এবং এটা উনি তুলনা করলেন কার সাথে? ইনি তুলনা করলেন আমেরিকা ব্ল্যাক কমিউনিটির সাথে। তাহলে যে আমেরিকাতে আজকে ব্ল্যাক লাইভস ম্যাটার তারা বলতে বাধ্য হচ্ছে, সেই আমেরিকা থেকে তিনি বলছেন এইটা হচ্ছে নাকি ইম্পোর্টেড একটা ধারণা যে এই হচ্ছে ডিসক্রিমিনেশন হচ্ছে, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে বঞ্চনা বঞ্চিত করা হচ্ছে। এই যে কথাগুলো, এই ব্যাপারটাই হচ্ছে আসলে আপনাকে আটকে রাখছে। দিস ইজ লাইক এ ড্রাগ, ইউ আর ড্রাগড উইথ এ সেন্স অফ পার্মানেন্ট ভিকটিমহুড। দলিতরা এবং ব্ল্যাক, এর থেকে বড় রেসিস্ট, এর থেকে বড় কাস্টিস্ট কোনো বক্তব্য হতে পারে না। এটা এটা বলেও তিনি বহাল তবিয়তে এখনো ভাইস চ্যান্সেলর হয়ে আছেন। জেএনইউর ছাত্ররা গত 10 তারিখে একটা রেফারেন্ডাম করেছে। সেই রেফারেন্ডামে আমি দেখছিলাম 90%-এর বেশি যারা অংশ নিয়েছেন তারা সবাই বলেছেন এই ভিসির এক্ষুনি এখান থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত। এই এত বড় একটা রেসিস্ট বক্তব্য নিয়ে, এত বড় একটা কাস্টিস্ট বক্তব্য নিয়ে থাকতে পারেন না। তাহলে আমি এটাকে যদি যুক্ত করে দেখা যায়, তাহলে এটা কিন্তু কোনো একজন ওবিসি তিনি এটা বলছেন। নরেন্দ্র মোদীও একজন ওবিসি, হয়তো আগে অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গুজরাটে ওটাকে মডিফাই করে নিজের জাতিটাকে ওবিসির মধ্যে ঢুকিয়েছিলেন, তার আগে ওবিসি ছিল না, কিন্তু ওবিসি। তাহলে এই ওবিসি দেখতে গেলে ওবিসি। আজকে মায়াবতী সবার আগে গিয়ে ইউজিসি রেগুলেশনটাকে যখন সুপ্রিম কোর্ট আটকে দিল, সবার আগে সুপ্রিম কোর্টকে গিয়ে সমর্থন জানাচ্ছেন কে? মায়াবতী। মায়াবতী জানাচ্ছেন যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর কি করবে, এত বড় সোশ্যাল টেনশন, এত বড় সোশ্যাল কনফ্লিক্ট, এত কিছু সংঘাত, এটাকে সুপ্রিম কোর্ট খুব ভালো করেছে, এটা করা দরকার। তাহলে এই একটা বড় অংশ দাঁড়াচ্ছে যারা দলিত থেকে, ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কিন্তু তাদের সম্পূর্ণ যে আউটলুক, তাদের যে আইডিওলজি, তাদের যে বক্তব্য, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওই মনুস্মৃতি, ওই মনুবাদী। এই কথাগুলো, এটার জন্য কে কোন আইডেন্টিটি থেকে আসছে এটা বড় ব্যাপার নয়, এই আইডিওলজিটার উপরে নজর দেওয়াটা খুব দরকার। তো আমরা এই যে জায়গাটা এখন তৈরি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তো সেটা তো মারাত্মক। পুরো রিজার্ভেশনটাকে টোটালি, আমরা যখন বলি যে সংবিধানটা বিপন্ন, তাহলে সংবিধানের মূল আত্মাটা বিপন্ন, তার মূল যে জায়গাটা সেটা বিপন্ন, তার ফেডারেলিজম সেটা বিপন্ন। সেটাখানে ওই চলে আসবে কোন গভর্নর এন রবি, যিনি এখানে এসছেন, তামিলনাড়ুতে এতদিন জ্বালিয়ে এসছেন, তামিলনাড়ুতে একটা বিল সেখানে আইনে পরিণত করতে দিতেন না, সেখান থেকে এখন পশ্চিমবাংলার মোকাবিলা করার জন্য, যুদ্ধ করার জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। আমি জানি না পশ্চিমবাংলায় এসে তিনি এখন কি করবেন। এই সমস্ত গভর্নরদেরকে অ্যাপয়েন্ট করো, ফেডারেলিজমটাকে শেষ করে দাও, সবকিছু প্রাইভেটাইজ করে দাও। ওই ভিভিএস এটা যদি চলে আসে, তার নাম হচ্ছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান, তার মানে তখন আর ইউজিসি থাকবে না, ইউজিসি থাকবে না, ওই টেকনিক্যাল এডুকেশনের জন্য আলাদা সিস্টেম সেইটা থাকবে না, টিচার্স ট্রেনিং এর জন্য আলাদা সিস্টেম সেটা থাকবে না, সবটা মিলিয়ে গিয়ে একটা সেন্ট্রালাইজ কমিশন তৈরি হবে। একটা যখন সেন্ট্রালাইজ কমিশন তৈরি হবে, এবং তার জন্য একটা জ্ঞানেশ কুমারকে খুঁজে বের করতে হবে, একটা জ্ঞানেশ কুমার ওই সেন্ট্রালাইজড ওই এডুকেশনের, হায়ার এডুকেশনের কমিশনের মাথায় বসে তিনি পুরোপুরি একদিকে প্রাইভেটাইজেশন, একদিকে স্যাফরনাইজেশন, আর তার সাথে সাথে আরেকদিকে সেন্ট্রালাইজেশন, এই ত্রিমুখী হামলা একসাথে বসে বসে তারা করবেন। তাহলে একটা বড় জায়গার মধ্যে আমরা আছি, যেখানে এই সংরক্ষণের লড়াইটাও যদি লড়তে হয়, তখন সংরক্ষণটা এখন তো আমাদের কাছে আছে কোথায়? শুধুমাত্র পাবলিক সেক্টরে আছে, প্রাইভেট সেক্টরে সংরক্ষণ নেই। ইউনিভার্সিটিগুলোতে এসছে, বহু প্রাইভেট ইউনিভার্সিটিতে নেই। তাহলে সংরক্ষণের সম্প্রসারণ, সংরক্ষণের অধিকারটা যাতে সব জায়গায় সবাই পায় সেটার জন্য লড়া, সংরক্ষণের অধিকারটাকে আয়ত্ত করতে হলে, সেটাকে হাতের মধ্যে আনতে গেলে তার জন্য যে ভিত্তিটা দরকার সেই ভিত্তিটা অর্জন করা। সে ভিত্তিটা অর্জন করা মানেই হচ্ছে একটা মিনিমাম কোনো ল্যান্ড রিফর্ম ছাড়া, মিনিমাম কোনো একটা ওয়েজ ইনক্রিজ ছাড়া, মিনিমাম একটা পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম ছাড়া এটা সম্ভবই নয়। তো এইগুলোর জন্য লড়াই করা, এবং এই এম্পাওয়ারমেন্ট, যেটাকে আমি ক্ষমতায়ন বলছেন, সেইটাকে আটকানোর জন্য আজকে তো ক্ষমতার সম্পূর্ণ সেন্ট্রালাইজেশন হচ্ছে, সম্পত্তির সেন্ট্রালাইজেশন এবং ক্ষমতার সেন্ট্রালাইজেশন। আদানি আম্বানির হাতে পুরো সম্পত্তি সব তুলে দাও, দেশের সমস্ত রিসোর্স তুলে দাও, আর ওই আরএসএস এর হাতে, সংঘ পরিবারের হাতে, মোদির হাতে সমস্ত রাজনৈতিক ক্ষমতা তুলে দাও। তাহলে যেখানে কমপ্লিট সেন্ট্রালাইজেশন হচ্ছে, সেখানে তো কোনো রকম ডিসেন্ট্রালাইজেশন তো তার অপমৃত্যু ঘটবে। তাহলে ডিসেন্ট্রালাইজেশন ছাড়া এই এম্পাওয়ারমেন্ট সম্ভব নয়।
এটার জন্য একটা বড় লড়াই আছে। আমার ভালো লাগলো যে আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। পশ্চিমবাংলার নির্দিষ্ট ব্যাপারে আমার হয়তো অনেক জানাও কম আছে। যে কোনো আপনাদের যদি কোনো ন্যায়সঙ্গত যে কোনো দাবি, যে কোনো আন্দোলন, যে কোনো প্রশ্নে আমরা যদি কিছু করতে পারি আমাদের ভালো লাগবে। যে কোনো এই ধরনের আন্দোলনে আপনাদের সাথে থাকতে। এবং পশ্চিমবাংলার যেটা জওহরবাবু বলছিলেন যে বাংলার রাজনীতিতে যাতে এই প্রশ্নগুলো আরো বেশি উঠে আসতে পারে, এগুলো একটা জায়গা পায়, বিধানসভার ভেতরে জায়গা পায়, আমাদের পাবলিক ডিসকোর্সের ক্ষেত্রে জায়গা পায়, আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে জায়গা পায়, তার জন্য একটা বড় পরিবর্তন দরকার, বড় একটা সেন্সিটাইজেশন দরকার, বড় একটা পরিবর্তন দরকার, বড় শক্তি আঘাত দরকার, একটা পুরো আলোড়ন সৃষ্টি করা দরকার। তো সেই আলোড়ন, সেই আঘাত, এটা তো হোক কলরবের জায়গা, এই কলরবটা হোক সম্পূর্ণ এই সমস্ত জরুরি প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা নীরবতা অনুসরণ করি, যেগুলো নিয়ে উপেক্ষিত। আর আজকে শেষ করি এই বলেই যে এই মুহূর্তে তো আমরা এসআইআর এর একটা বিরাট জায়গায় দাঁড়িয়ে আছি। তো এটাকে শুধুমাত্র ওই কেন্দ্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, আমরা শুধুমাত্র এটা দিয়ে ভেবে তো লাভ নেই। কারণ এটা তো আমাদের নাগরিকের ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট। আমার যদি ভোটিং রাইটটা চলে যায়, এবং বাংলায় যেটা আমি দেখছি এখন, এত বড়, বিহারে এতটা ছিল না, এই আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আসামে হয়েছে সেটা পশ্চিমবাংলায় করা হচ্ছে। আসামে এনআরসি নাম দিয়ে করা হয়েছে, তার জন্য অনেক বছর লেগেছে, অনেক বছর ধরে দুবারে, প্রথমে 40 লক্ষ, দ্বিতীয়বার চেষ্টা করে 20 লক্ষ, প্রচুর চেষ্টা করে ওখানে 20 লক্ষ করতে পেরেও তাতেও তারা সন্তুষ্ট নয়। কারণ সেই যে 20 লক্ষের যে বিন্যাস, ওই বিন্যাসটা ওদের পছন্দ নয়। তার মধ্যে মুসলিম সংখ্যাটা কম, তার মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, অতএব ওই এনআরসিটা ওরা সঠিক মনে করেন না। ওরা একটা সঠিক এনআরসির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় কোন রকম এনআরসি ছাড়া, কিচ্ছু না করে, জাস্ট একটা 2-3 মাসের একটা এসআইআর করে প্র্যাকটিক্যালি 60 লক্ষের উপরে মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করে এনে দেওয়া হলো। প্রথমে যারা বাদ গেলেন এসআইআর এর প্রথম তালিকায়, তার সম্পূর্ণ উল্টো ছবি হিয়ারিং এবং আন্ডার অ্যাডজুডিকেশনে চলে এলো। এত বড় একটা ষড়যন্ত্র আমাদের চোখের সামনে এটা ঘটছে। তো এটা তো গণতন্ত্রকে শেষ করে দেবে। প্রত্যেকটি নাগরিকের কাছে তার অস্তিত্বের সংকট চলে আসছে। ভোটিং রাইটটাই থাকবে না, তাহলে তো কোনো সংরক্ষণ বলুন, অন্য কোনো ক্ষমতা বলুন, তার কোনো মানে নেই। এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, রেশন থাকবে না, কিছু থাকবে না। তো এরকম একটা জায়গায় এই বড় আঘাতের মুখে দাঁড়িয়ে আমার মনে হয় এটার জন্য তো বড় লড়াই দরকার। এটাকে কোনো পার্টির চশমা দিয়ে দেখলে হবে না। এটাকে শুধুমাত্র এই নেতা সেই নেতা, বড় মিথ্যেবাদী ছোট মিথ্যেবাদী, তার লড়াইয়ের নয়। এটা তার থেকে অনেক অনেক বড় একটা বড় অস্তিত্বের লড়াই। এটা অনেক বড়। এই সংবিধানটা তো স্বাধীনতা থেকে এসছে, ওই স্বাধীনতাটাই উঠে যাচ্ছে, আমেরিকার কাছে আবার বিকিয়ে দেওয়া হচ্ছে দেশটাকে। তো সেই বড় লড়াইয়ের এটা একটা বড় ল্যাবরেটরি তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। বড় আঘাতের জন্য ওরা পশ্চিমবাংলাকে বেছে নিয়েছে। বাংলা একটা বড় প্রত্যাঘাতের জন্য তৈরি হোক, প্রস্তুত হোক। এবং আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো বিভিন্ন ছাত্র ফ্রন্টে, শিক্ষকদের নিয়ে, বিভিন্ন রকমের বঞ্চনার বিরুদ্ধে, সেটা এই বড় একটা যেটা দরকার এই মুহূর্তে, একটা পলিটিক্যাল উইল, একটা সোশ্যাল পাওয়ার, সেই উইলটা তৈরি করতে আমাদের সাহায্য করুক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।